অজানা আতঙ্কের দুনিয়ায় আপনাকে স্বাগতম, যেখানে আলো ফুরিয়ে আসে এবং ছায়ারা বলে ওঠে তাদের গা ছমছম করা কাহিনী। এটি এমন এক জায়গা যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে থাকে রহস্য, প্রতিটি সুরে বাজে অজানা কণ্ঠের চিৎকার। আজ রাতের এই ভৌতিক সফরে আপনি কি প্রস্তুত? হয়তো কিছু সত্যি ঘটনা, হয়তো কিছু কল্পনার ভয়, আর হয়তো এমন কিছু যা আপনি বিশ্বাসও করতে পারবেন না। তাহলে আলো নিভিয়ে নিন, নিজের চারপাশে ভালো করে তাকিয়ে নিন, কারণ আমরা শুরু করতে যাচ্ছি ভয়ের এক অদ্ভুত জগতে। রহস্যলোকের পথিকগণ ভূতের সাথে আপনাদের স্বাগতম। সময় এখন রাত 8:00 আমি সৈকত আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কবির ভাই। তিনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেটা তার নিজের সাথেই তার গ্রামের বাড়িতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তো আর দেরি না করে ঘটনাটি শোনা যাক। একটু নড়ে চড়ে সবাই আটসাট হয়ে বসুন। সঙ্গত কারণে এখানে কারো আসল নাম আমি ব্যবহার করছি না, সবারই একটি ছদ্মনাম, এবং যদি কোনো জায়গা উল্লেখ করে থাকেন তবে সেখানে আমি ছদ্মনামটা ব্যবহার করছি। ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন ছিল ঈদের দিন। তো বন্ধুদের সাথে আড্ডা শেষ করে রাত প্রায় 11টার দিকে বাড়ি ফেরার জন্য তৈরি হলেন আমাদের কবির ভাই। এমন সময় তার ভাই সুমন বলে উঠল, চল কবির, নানাবাড়ির কাছে যখন এসেছি নানাবাড়ি থেকে একটু দেখা করে তারপর যাই। সুমনের কথা শুনে কবির ভাই ও সুমন ভাই সবার কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করে দিল। গ্রামের পাকা রাস্তা ধরে তারা দুজন হেঁটে চলছে। শীতের রাত, তাতে আবার রাতের 11টা, আর গ্রামের এই সময় মানে পুরো গ্রাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তো কিছুক্ষণ পর তারা পাকা রাস্তা ছেড়ে সরু মাটির রাস্তায় নেমে আসলেন। রাস্তাটা বেশ অন্ধকার ছিল। সেই রাস্তা ধরে একটু সামনে এগোতেই তারা এমন একটি জায়গায় পৌঁছলো যেখানে 3টি রাস্তা এসে এক হয়েছে। এক হয়েছে বলতে বোঝানো হয়েছে 3টি রাস্তার সংযোগস্থল বা মিলিত স্থান। তো গ্রামের সবাই একে তেমাথা বলেই চিনে থাকে। আর সেই তেমাথার ওখানে একটি পুরনো তাল গাছ আছে, এবং তাল গাছটা পার হলে ঠিক বাঁ পাশেই রনিদের বাঁশবাগান, আর তার ডান পাশে বিশাল এক মেহগনি বাগান। বলে রাখা ভালো যে রনি ভাই হচ্ছে কবির ভাইয়ের খালাতো ভাই। তো অন্ধকারে গা ছমছমে ভাব নিয়ে তারা দুজন এগিয়ে চলছিল। এমন সময় তারা দেখতে পেল তাদের ঠিক সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে। এত রাতে কে হতে পারে সেটা বোঝাও এক প্রকার মুশকিল ছিল। তো তারা এটা ভাবতে না ভাবতেই দেখতে পেল কেউ একজন তাদের দিকে দৌড়ে আসছে। আর এটা দেখে আমাদের কবির ভাই আর সুমন ভাই ভয় পেয়ে কিছুটা পেছনে সরে আসলেন। অনেক সময় এমন হয় না যে আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে হঠাৎ করে যদি দেখি কেউ আমাদের দিকে লক্ষ্য করে সামনে দিয়ে দৌড়ে আসছে, তখন যেমন কিছুটা চমকে উঠি বা ভয় পাই, আমাদের কবির ভাই ও সুমন ভাইও ঠিক সেরকমভাবে চমকে গিয়ে কিছুটা পেছনে সরে আসছে। তো এরপর তাদের বুঝতে আর বেশি সময় লাগলো না। যে দৌড়ে তাদের দিকে আসছিল সে আর অন্য কেউ ছিল না, বরং সে ছিল আমাদের সুমন ভাইয়ের নানি। নানিকে দেখে তারা রীতিমতো চমকে গেলেন আর বললেন, আরে নানি, আপনি এখানে কি করছেন? কি হয়েছে আপনার? সে সময় নানির অবস্থা এমন ভয়াবহ ছিল যে নানি কোনো কথাই বলতে পারছিলেন না। তিনি শুধু বাঁশবাগানের দিকে আঙুল তুলে কিছু একটা দেখানোর চেষ্টা করছিলেন, আর তাকে দেখে এমন বোঝা যাচ্ছিল যে সে খুব ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছিলেন। তো আমাদের কবির ভাই সুমনের নানিকে সেখানে রেখে একাই বাঁশবাগানের দিকে এগিয়ে গেলেন। এরপর সেখানে পৌঁছাবার পরে যে ঘটনা কবির ভাই দেখেছেন সেটা তিনি তার কল্পনাতেও কখনো ভেবে দেখেননি। রাস্তার উপর একটা লম্বা বাঁশ পড়ে আছে,
আর তার ঠিক মাঝ বরাবর ধবধবে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা মহিলা বসে আছেন, যার চুলগুলো হালকা বাতাসে উঠছিল। এটা দেখে কবির ভাই ওই বৃদ্ধার দিকে এগিয়ে গেলেন, যে দেখি কে এই বৃদ্ধা মহিলা, আর এই শীতের রাতে সে এখানে একা বসে কি করছে। তো সেই বৃদ্ধার কাছে গিয়ে কবির ভাই জিজ্ঞেস করলেন, কে গো মা আপনি? এত শীতের রাতে এখানে একা বসে কেন? কবির ভাইয়ের এ কথা শেষ না হতেই ওই বৃদ্ধা মহিলাটি ফ্যাল করে হেসে কবির ভাইয়ের দিকে তাকালো। বৃদ্ধার মুখ দেখে কবির ভাই তো পুরো হা হয়ে তাকিয়ে রইলেন। কবির ভাইয়ের সামনে যে বসেছিলেন তিনি আর কেউ নন, আমাদের সুমন ভাইয়ের নানি। পথ ভুল করে নানি যদি এখানে এসেই থাকে, তাহলে কিছুক্ষণ আগে সুমন ভাইয়ের কাছে যে নানিকে রেখে এসেছিল সে কে? কিভাবে একই ব্যক্তি দুই জায়গায় থাকতে পারে? এটা ভেবেই কবির ভাইয়ের শরীর ভয়ে একদম জমে গেল। ওই মুহূর্তে সেখান থেকে যে কবির ভাই পালিয়ে আসবে সেই শক্তিটুকুও তার মধ্যে ছিল না। তার উপর এই শীতের রাতেও তার শরীর ঘেমে একদম ভিজে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে কবির ভাই পিছনে ফিরেই এক ভুয়ো দৌড় দিল সুমন ভাইয়ের দিকে। তো দৌড়ানোর সময় কবির ভাইয়ের মনে হচ্ছিল যে তার পাগুলো ধীরে ধীরে ভারী হয়ে আসছে, আর সে বারবার পড়ে যাবে এমন মনে হচ্ছিল। কোনো মতে এসে দৌড়ে সুমন ভাইয়ের কাছে ফিরে গেলেন। কবির ভাই হাঁপাতে হাঁপাতে সুমন ভাই আর নানির কাছে গিয়ে পৌঁছালেন। তার মুখে সব ঘটনা শোনার পর নানি নিজেও বললেন তিনিও নাকি একই ঘটনা দেখেছেন। এবার তারা তিনজনে তো একেবারে হতভম্ব হয়ে গেলেন। এমন সময় কি করবে তারা কিছুই বুঝতে পারছিলেন না। আর এই পথ ছাড়া অন্য কোনো পথও নেই যে সেই পথ ধরে তারা এগোবে। তো আর কোনো উপায় না থাকায় তারা সিদ্ধান্ত নিল, যা থাকে কপালে, তারা এই পথ ধরেই সামনে এগিয়ে যাবে। এই পরিকল্পনার পর তারা তিনজন একসাথে সেই পথ ধরেই এগিয়ে সেই জায়গায় পৌঁছালো। তবে এবার অবাক করার বিষয় হলো তারা রাস্তার উপর এখন আর কাউকেই দেখতে পেল না। আর যে বাসটা কবির ভাই আর নানি ডেকেছিলেন সেই বাসটাও সেখানে আর নেই। আবারও হতভম্ব হয়ে তারা পরস্পর দিকে তাকিয়ে আছে। এমন সময় সুমন ভাই বলল, কই, এখানে তো কিছুই নেই, তোমরা সব ভুল দেখেছ। সুমন ভাইয়ের কথা শেষ হওয়ার আগেই বাঁ পাশে যে বাঁশঝাড় ছিল সেখানে ঝড়ের মতো বাতাস শুরু হয়ে গেল। আর আশ্চর্যের বিষয় হলো বাতাস শুধু বাঁশঝাড়ের ভেতরেই ছিল, কিন্তু বাঁশঝাড় ছাড়া আশেপাশে পুরো এলাকা শান্ত ছিল। সেখানে কোনো ঝড়ো বাতাসই ছিল না। এমন অবস্থা দেখে তারা আবারও ভয় পেয়ে গেল। সেখানে দাঁড়ানোর আর এক মুহূর্ত সাহসও তারা করল না। তড়িঘড়ি করে তারা নানিকে নিয়ে প্রায় দৌড়ে রনি ভাইদের বাড়িতে পৌঁছে গেল। সেখানে পৌঁছে কবির ভাই আর সুমন ভাই মিলে রনি ভাইকে ঘুম থেকে টেনে তুলে সব ঘটনা খুলে বলল। রনি ভাই সব ঘটনা শুনে নানিকে তাদের ঘরে রেখে কবির, সুমন আর রনি ভাই তিনজন মিলে টর্চ নিয়ে বাঁশঝাড়ে ঢোকার সিদ্ধান্ত নিল। বাড়ি থেকে বেরিয়ে তারা টর্চের আলো না জ্বালিয়ে পা টিপে টিপে বাঁশঝাড়ের দিকে এগিয়ে যেতে লাগলেন। কারণ হচ্ছে যদি সেখানে কোনো চোর বা ডাকাত থেকে থাকে বা অন্য কোনো মানুষ যারা অপকর্ম করতে বাঁশঝাড়ের ভেতর প্রবেশ করে, আর তারা যদি তখন বাহিরের থেকে পায়ে হাঁটার শব্দ পায়, তবে তৎক্ষণাৎ পালিয়ে যাবে। এই জন্য তারা পা টিপে টিপে এগিয়ে যাচ্ছিলেন। আর তারা যখন এগিয়ে যাচ্ছিলেন তখনও সেই বাঁশঝাড়ের ভেতর ঝড়ো বাতাস বইছিল। তো তারা এগিয়ে গিয়ে যখনই বাঁশঝাড়ের ভেতরে ঢুকে পড়ে ঠিক সঙ্গে সঙ্গেই সেই বাতাস থেমে গেল। এখন তো রনি ভাই পুরো অবাক হয়ে গেলেন। কবির ভাইয়ের দিকে তিনি তাকিয়ে রইলেন। তারপর রনি ভাই টর্চ জ্বালিয়ে পুরো জায়গা খুঁজে দেখলেন, কিন্তু কোথাও কাউকে পেলেন না। তারপর রনি ভাই সবাইকে নিয়ে বাড়ি ফিরে আসলেন এবং রনি ভাইয়ের মা সবাইকে লবণ পোড়া খাওয়ালেন ভয় কাটানোর জন্য। সেদিন রাতে আর তাদের বাড়ি ফেরা হয়নি। পরদিন সকালে সুমন ভাই তার মামাকে ঘটনাটি জানালেন। মামা সব শুনে বললেন, এরকম ঘটনা এখানে নাকি আগেও ঘটেছে, আর রাতে যেটা ঘটেছে সেটার পিছনে সম্ভবত মাথায় থাকা সেই তালগাছটির কারণেই হয়েছে। রহস্য লোকের প্রতিজ্ঞান, আজকের ঘটনাটি এ পর্যন্তই ছিল। আজকের ঘটনায় দুটি রহস্য কিন্তু থেকেই গেল। প্রথমটি হলো সাদা শাড়ি পরা সেই বৃদ্ধা, যেটা সুমন ভাইয়ের নানির রূপ ধরে দুজন মানুষের সামনে এসেছে। আর দ্বিতীয়টি হলো বাঁশঝাড়ের মধ্যে ঝড়োয়া বাতাস বয়ে যাও।
যদিও সেখানে কাউকে খুঁজে পাওয়া যায়নি। যদি কারো এই দুটি বিষয়ে জানা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন কমেন্ট করে। আর কবির ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং বিশেষ করে তার সাথে ঘটে যাওয়া এমন একটি সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি পরবর্তীতে তিনি আরও ঘটনা পাঠিয়ে আমাদের সাহায্য করবেন। আপনারাও যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে, তারাও আমাদেরকে গল্প পাঠাতে পারেন ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল হচ্ছে bhutersathe@gmail.com। স্পেলিং হচ্ছে VOOTERSATHE@gmail.com। ইমেলটি আমাদের স্ক্রিনে দেয়া আছে। তবে আপনার ঘটনাটি অবশ্যই সত্য ঘটনা হতে হবে। সেটা হোক আপনার সাথে ঘটে যাওয়া, কিংবা আপনার আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা। আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন, কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে। শুভরাত্রি।